দেয়ালের এই বেষ্টনীগুলো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের আমলে, এগুলো নতুন করে তৈরি করা হয়নি। হয়তো বিল্ডিংয়ের কিছু কাজ নতুন করে করা হলেও এই দেয়ালের কাজগুলো কিন্তু নতুন করে করা হয়নি। এই কোর্ট এবং এই টেনিস কোর্টটা তৈরি করা হয় কারণ তখন প্রচুর লোক, ইংরেজরা এবং লর্ডসরা এখানে আসতেন রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সময় কাটানোর জন্য এবং রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে আমোদ প্রমোদ করার জন্য। এই স্মৃতি বিজড়িত এবং বিখ্যাত একটা পুকুরের সামনে, এবং এই পুকুরটা নিয়ে তার অনেক গল্প কবিতায় আসলে তিনি লিখেছেন। এই সেই পুকুর ঘাট। কিছুটা ভয় পেয়ে গেছিলাম যে আসলে আমি যতদূর আমার জানতাম যে আসলে এখানের ভিতরে ঢুকতে দেয়, তো এখানে আসে দেখি যে তালা মারা সব কিছুতে। পরবর্তীতে শুনলাম যে নামাজে গেছে, আজকে যেহেতু শুক্রবার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিহাস এবং সংস্কৃতির রাজধানী খ্যাত কুষ্টিয়া থেকে আজকে আমি বলছি ফাহিম রেজা, এবং আজকের এই পর্বটা আমার দ্বিতীয় পর্ব, এবং আমি এখন আছি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত সেই রবীন্দ্র কুঠি বাড়িতে, যেখান থেকে একটা সময় আসলে রবীন্দ্রনাথ ঠাকুর জমিদারিত্ব দেখাশোনা করতেন এবং এখান থেকেই লিখেছেন তিনি তার সাহিত্যের অধিকাংশ যে রচনাগুলো। আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব জানা অজানা নানা রকমের গল্প, নানা রকম ইতিহাস, নানা রকম ঐতিহ্য। ইতিপূর্বে আরও একটি পর্ব আমি পাবলিশ করেছি, আপনি চাইলে সেটাও দেখে আসতে পারেন। স্থানীয়ভাবে এটাকে অনেকে কুঠি বাড়ি নামে ডাকে, আবার অনেকে এটাকে জমিদার বাড়ি নামেও ডাকে। এখানে মূলত রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন তার জমিদারি পরিচালনার জন্য, কিন্তু এখানে আসার পর তিনি এই জায়গার এতটাই প্রেমে পড়ে গেছেন এবং পরবর্তীতে এই জায়গায় বসে তিনি আসলে এত প্রকার সাহিত্য রচনা করেছেন যেটা আসলে গুণে প্রকাশ করা যাবে না। এখানে বসেই তিনি লিখেছিলেন গীতাঞ্জলি, যে গীতাঞ্জলির জন্য তিনি আসলে 1913 সালে নোবেল পুরস্কার পেয়েছিলেন। সামনেই আমাদের সেই রবীন্দ্রনাথের কুঠি বাড়ি, যে এই রবীন্দ্রনাথের কুঠি বাড়ির ইতিহাস এবং ঐতিহ্য সম্পর্কে আসলে এতদিন শুনে আসছি, এবং আজকে নিজের স্বচক্ষে দেখব এবং দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। অত্যন্ত কুষ্টিয়াকে ধারণ করে এবং লালন করে এই রবীন্দ্রনাথের কুঠি বাড়ি, এবং রবীন্দ্রনাথ কুঠি বাড়ির নাম শুনলেই যে নামটা সবার আগে আসে সেটাই হলো কুষ্টিয়া জেলার নাম। তো এই কুষ্টিয়া জেলার অন্যতম একটা প্রত্নতাত্ত্বিক স্থান এই রবীন্দ্রনাথের কুঠি বাড়ি, এবং এখানে রবীন্দ্রনাথ কুঠি বাড়ির যে ইতিহাস এবং ঐতিহ্য সেগুলো আসলে তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। তো সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটাই সেই রবীন্দ্রনাথের কুঠি বাড়ি। আমরা ভিতরে প্রবেশ করার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অনেক জায়গায় যেহেতু ভিডিও করা খুব একটা পারমিশন থাকে না, তো দ্যাটস ওয়াই আসলে আপনাদেরকে যতটুকু পারবো ততটুকু দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন এই আশা করে সামনের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কিছুটা ভয় পেয়ে গেছিলাম যে আসলে আমি যতদূর আমার জানতাম যে আসলে এখানের ভিতরে ঢুকতে দেয়, তো এখানে আসে দেখি যে তালা মারা সব কিছুতে। পরবর্তীতে শুনলাম যে নামাজে গেছে, আজকে যেহেতু শুক্রবার এবং ফ্রাইডেতে আসলে এই সময়টা আসলে নামাজের সময়, তো দ্যাটস ওয়াই আসলে তারা নামাজে গেছে, তাই আর কি এটা লক করে গেছে। পরবর্তীতে আসলে আবার খুলে দিবে। তো আমরা আগে পুরোটা ঘুরে টুরে দেখার পর আমরা ভিতরে ঢুকবো এবং ভিতরে ঢুকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রিয় দর্শক, কিছু সময়ের জন্য কুঠি বাড়ির ভিতরের অংশটা বন্ধ ছিল, কারণ আজকে যেহেতু শুক্রবার তারা আসলে নামাজের বিরতি নিয়েছিলেন কিছু সময়ের জন্য। তো আমি আসলে আমার ভিডিওগুলোকে বিভিন্ন পার্টে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব, কারণ আমি চাই কুষ্টিয়া মানেই হলো রবীন্দ্র কুঠি বাড়ি, এবং রবীন্দ্র কুঠি বাড়ির ইতিহাসটা পরিপূর্ণভাবে আপনাদেরকে জানাতে চাই। তার জন্য ভিডিওগুলো একটু বড় হচ্ছে। আজকের ভিডিওতে রবীন্দ্রনাথ ঠাকুরের এই কুঠি বাড়ির বাইরের যে অংশগুলো রয়েছে সেই অংশগুলোর ইতিহাস এবং সেগুলো দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। আমি বেশ কয়েকটা পর্বে রবীন্দ্রনাথ ঠাকুরের কুঠি বাড়িকে তুলে ধরার চেষ্টা করেছি এবং প্রতিটা ভিডিওই আসলে 10 মিনিটের মধ্যে রাখার চেষ্টা করছি। এর কারণ হিসেবে যে বিষয়টা খুঁজে বের করেছি, আসলে অতিরিক্ত লম্বা ভিডিওগুলো দর্শকরা দেখতে চান না। রবীন্দ্র কুঠি বাড়ির ইতিহাস ঘাটলে যে জিনিসটা জানা যায় যে 1807 সালে রামলোচন ঠাকুরের উইল সূত্রে রবীন্দ্রনাথ ঠাকুরের যে পিতামহ ছিলেন সেই পিতামহ এই জমিদারিত্বর দায়িত্ব পান। জনশ্রুতি রয়েছে যে রবীন্দ্রনাথ ঠাকুর তার দাদার হাত ধরেই সর্বপ্রথম এই শিলাইদহে এসেছিলেন। 1889 সালে রবীন্দ্রনাথ ঠাকুর যখন এই শিলাইদহে আসলেন তখন তিনি আসলে বয়সের দিক দিয়ে বেশ কৈশোর ছিলেন। আরেকটা বিষয় শোনা যেত যে তার যে লেখালেখির হাতেখড়ি সেটা এখান থেকেই তৈরি হয়। এখন যে টেনিস কোর্টটা দেখতে পাচ্ছেন এটা মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের সময় তৈরি করা একটা টেনিস কোর্ট, এবং এই টেনিস কোর্টটা তৈরি করা হয় কারণ তখন প্রচুর লোক, ইংরেজরা এবং লর্ডসরা এখানে আসতেন রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে সময় কাটানোর জন্য এবং রবীন্দ্রনাথ ঠাকুরের এখানে আমোদ প্রমোদ করার জন্য। তখন মূলত তাদের যে প্রিয় খেলা টেনিস, এই টেনিস খেলার জন্য এখানে আসলে এরকম একটা টেনিস কোর্ট তৈরি করা হয়, এবং এখনও এই টেনিস কোর্টটা পরবর্তীতে ভেঙে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে এখানে আবার দর্শনার্থীদের প্রদর্শনের জন্য এখানে রাখা হয়েছে। এবং এখানে বেশ কিছু
আম গাছ দেখতে পাবেন। এবং আর একটা ইন্টারেস্টিং জিনিস আমার ভিডিওর পরের অংশে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এটা হলো রবীন্দ্র স্মৃতি বিজড়িত গাছ। এটা মূলত রবীন্দ্রনাথ ঠাকুরের নিজ হাতে এই গাছটাকে তিনি রোপণ করেন এবং গাছটা এখন পর্যন্ত টিকে আছে। রবীন্দ্রনাথ ঠাকুর না থাকলেও তার গাছ তাকে স্মরণ করে এখনও টিকে আছে। এবং এই দুইটা গাছই আসলে রবীন্দ্রনাথের ঠাকুরের নিজ হাতে লাগানো গাছ এবং এই দুইটা গাছই এখন পর্যন্ত টিকে আছে। এবং আপনাদেরকে এখন একটা যে জিনিসটা দেখাবো সেটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর তার যে বিখ্যাত 2 বিঘা জমি, এই 2 বিঘা জমি যে জায়গাটাকে কেন্দ্র করে লিখেছিলেন, এই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তার আগে বলে নেই, এই যে যে দেওয়ালের বেষ্টনীগুলো দেখতে পাচ্ছেন, এই দেওয়ালের এই বেষ্টনীগুলো কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের আমলে, এগুলো নতুন করে তৈরি করা হয়নি। হয়তো বিল্ডিংয়ের কিছু কাজ নতুন করে করা হলেও এই দেওয়ালের কাজগুলো কিন্তু নতুন করে করা হয়নি। এই যে ওয়েব মানে যেটা আসলে স্রোতের মতো যে ওয়ালগুলো, এগুলো আসলে রবীন্দ্রনাথের চিন্তাভাবনা থেকে এটা এসেছে। এবং তখন এই পুরো বেষ্টনীটা তিনি নিজ হাতেই করেন এবং এটা আসলে তার হাতেই করা। এখানে অনেক কিছু পরিমার্জিত হলেও এই দেওয়ালগুলো আসলে এখনো পরিমার্জিত হয়নি। এবং আপনাকে যেটা বলতে চাচ্ছিলাম যে 2 বিঘা যে জমি, এই 2 বিঘা জমির যে প্রেক্ষাপট সেটা মূলত এই জায়গাটাকে কেন্দ্র করেই লেখা। এখানে মূলত অনেকগুলো আম গাছ ছিল এবং সেই সময়কার যদি কোনো স্মৃতির কথা বলেন, সেই স্মৃতিগুলো এখন খুব একটা নেই, হাতে গোনা কিছু কয়েকটা আছে। কিন্তু তার মধ্যে অন্যতম হলো এই যে আপনাদেরকে এখন দেখাবো 3টা তাল গাছ রয়েছে। এই 3টা তাল গাছ আর এই যে একটা তাল গাছ, এই টোটাল 4টা তাল গাছ সেই 2 বিঘা জমি যখন লেখেন সেই সময়কার। এবং এই ফল বাগানকে কেন্দ্র করে সেই 2 বিঘা জমিটা লেখা হয়। এবং দেখতেই পাচ্ছেন এই সেই বড় যে জমিটা, এখানে মূলত আম গাছগুলো আর নেই, কারণ সেই আম গাছগুলো কেটে ফেলা হয়েছে। একটা দুইটা সামনের দিকে থাকতে পারে, এই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। পুরো বেষ্টনী যতদূর পর্যন্ত ওখানে দেখা যাচ্ছে ততদূর পর্যন্ত আসলে 2 বিঘা জমির যে প্রেক্ষাপট, এই জমিটাকে কেন্দ্র করে আসলে তিনি লেখেন 2 বিঘা জমি। তো এখন যে আম গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো নতুন লাগানো, সবে মাত্র লাগানো। এগুলো আসলে এখন আর সেই আগের মতো আগের গাছগুলো না, এগুলো মূলত রিসেন্টলি লাগিয়েছে শুধুমাত্র দর্শনার্থীদের প্রদর্শন করার জন্য বা তার সেই স্মৃতিকে চারণ করার জন্য বা স্মৃতিকে ধারণ করার জন্য। কিন্তু আমি শুনেছি এখানকারই যে তত্ত্বাবধায়ক রয়েছে তাদের কাছ থেকে শুনেছি যে 2-1টা গাছ হয়তো এখানে থাকতে পারে। তো সেগুলো প্রায় মরে যাচ্ছে, বিভিন্ন কারণে মরে যেতেই পারে। আসলে অনেক দিনকার গাছ, প্রায় 1-150 বছর হয়ে গেছে। আমার কাছে ধারণা হতে পারে, আমি ধারণা করি যে এই সামনের গাছটা ওইটা হলো রবীন্দ্রনাথ ঠাকুরের আমলের গাছ, মানে উনি যখন আজকে বাগানটা করতে চেয়েছিলেন তখনকার সময়ের গাছ। আর এটাও প্রায় মরার পথেই, এখনো টিকে আছে, কিন্তু দেখতে বোঝা যাচ্ছে যে এটা আসলে অনেক প্রাচীন গাছ। এবং এখানে একটা গাছ দেখতে পারবেন, এটাও মূলত একটা আম গাছ এবং এই গাছটাও প্রায় মৃত, মানে প্রায় মৃত আর কি। এবং বাকি গাছগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো সব নতুন, এগুলো আসলে রিসেন্টলি লাগানো, মূলত এই 2 বিঘা জমির যে প্রেক্ষাপটটা এটাকে ধরে রাখার জন্য। এবং এখানে কিছু কিছু জিনিস আছে, এখানে বেশ কয়েকটা পুকুর আছে, যেই পুকুরগুলো সম্পর্কে আসলে বিভিন্ন ধরনের ইতিহাস এবং ঐতিহ্য রয়েছে, যেগুলো আসলে আমার জানা সম্ভব হয় না আমার পক্ষে। তবে যতটুকু জেনেছি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। তো চলুন সামনে যে পুকুরটা দেখি কি অবস্থা। তো আমরা এখন যাচ্ছি, খুবই ইন্টারেস্টিংলি আমি এখন একটা জায়গায় যাচ্ছি যেখানে আসলে একটা পুকুরের ঘাট রয়েছে, যে ঘাটকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুরের বেশ কিছু স্মৃতি বিচরিত ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো তুলে ধরার চেষ্টা করব। আমরা এখন যাচ্ছি সামনের দিকে, এই সামনের অংশটাতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে শিশু কর্নার এবং আপনি ফ্রেশ হওয়ার জন্য কোনো যদি জায়গা থাকে, আপনার দূর থেকে আসলে অনেক সময় ফ্রেশ হওয়ার জন্য কিছু স্থানের প্রয়োজন হয়, সেটা এখান থেকে আপনি এই দিক দিয়ে আপনি যে সামনের দিকেই পাবেন। তো এখন আমরা সামনের দিকে আগাবো। এখানকার যে যে জিনিসগুলো রয়েছে এগুলো সবই আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিকে ধারণ করে এবং এগুলোকে সেভাবে রাখার চেষ্টা করা হয়েছে। হয়তো কিছুটা পরিমার্জিত করা হয়েছে, কিন্তু সেটা নতুন করে কোনো কিছু করা হয়নি। এগুলো আগে যেরকম ছিল সেই রকমই এখানে তৈরি করে রাখা হয়েছে। এটা শুধুমাত্র আপনাদের জানানোর জন্য, আপনাদের বিভিন্ন ইনফরমেশন দেওয়ার জন্য, আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব যতটুকু আমি জানি এবং আপনাদেরকে দেখানোরও চেষ্টা করব সেই সাথে।
বলতে না বলতেই চলে এসেছি রবীন্দ্রনাথ ঠাকুরের সেই স্মৃতি বিজড়িত পুকুরঘাট, এবং এই পুকুরঘাটকে নিয়ে তার অনেক রচনায় পুকুরঘাট সম্পর্কে তুলে ধরেছেন। তার নানা রকমের সাহিত্য চর্চা মূলত তিনি এই পুকুরঘাটে এসেই করতেন। এবং আরো কিছু যদি বলতে চাই, এখানে একটা ডিঙ্গি নৌকা ছিল, যে ডিঙ্গি নৌকা নিয়ে অনেক গল্প তিনি তুলে ধরেছেন। পাশেই পদ্মা নদী, এবং সেই পদ্মা নদীর সাথে এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এই ঘাটের নাকি একটা কানেকশন ছিল, এবং তিনি মূলত পদ্মা নদী দিয়ে এই ঘাটে এসে এখানেই নোঙ্গর করতেন। এই গল্পের কতটুকু সত্যতা এটা আমার অবশ্য জানা নেই, তবে একটা জিনিসের সত্যতা পেয়েছি, এখানকার যে ডিঙ্গি নৌকাটা রয়েছে সেটা উপরের যে মিউজিয়ামটা রয়েছে সেই মিউজিয়ামে আসলে এটাকে সংরক্ষণ করে রাখা আছে। তো আমি সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আমার পরের পর্বে। সেই পর্যন্ত অবশ্যই ভিডিওগুলো দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে।